চট্টগ্রামে ঢুকেছে হাজার হাজার সদস্য, সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামে এই যে দীর্ঘদিনের ঝামেলা এবং তাদের সামরিক উত্থান এবং নানান ধরনের কর্মকাণ্ড, এই সকল কিছুর মধ্যে ইন্ধন জুগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব, এবং তারা সরাসরি এই কাজটা করেছে বিভিন্ন ধরনের এনজিওর মাধ্যমে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বাংলাদেশ সরকারের দেয়া হিসেব অনুসারে বর্তমানে বাংলাদেশের ভেতরে 2498 নিবন্ধিত এনজিও রয়েছে। এই 2498টি এনজিও মোটামুটি প্রায় সকলগুলি সরাসরি বিদেশি অর্থায়নে চলে, আর এর মধ্যে 240টি এনজিও এমন রয়েছে যাদের মালিকই সরাসরি হলো বিদেশি, তাদের রেজিস্ট্রেশন বিদেশি এবং তাদের কর্মচারী কর্মকর্তা সকল কিছুই বিদেশি। এবং এই 240টি যে বিদেশি সংস্থা রয়েছে এনজিও, তারা পার্বত্য চট্টগ্রামে সরাসরি সক্রিয়। গত 30 বছরের মধ্যে যখন বাংলাদেশের স্বাভাবিক সরকার ছিল, তখন কিন্তু এনজিওরা পার্বত্য চট্টগ্রামে তাদের নকশা বাস্তবায়ন করেছে। আর এখন তো বাংলাদেশে এনজিও সরকার, মানে তাদের প্রতিনিধি ক্ষমতায় রয়েছে। তাদের তাণ্ডব পার্বত্য চট্টগ্রামে কত দূর বেড়ে গেছে, বা তারা কতটুকু এই এনজিও সরকারের সহযোগিতায় বা ধরতে পারেন যে তাদের অবহেলার কারণে সক্রিয় হয়ে বাংলাদেশে বিপদ ডেকে এনেছে, সেটা গতকালকেই প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমগুলোর এটা এখন প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশের অন্যতম বড় কুকি চীন যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তারা চট্টগ্রামের একটি পোশাক কারখানার ভেতরে 30,000 তাদের যে ডিজিটাল ইউনিফর্ম রয়েছে সেটা তৈরি করছে। কোনো সংবাদ মাধ্যম বলছে 20,000 বা 25,000, কোনো সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 30,000। যদি আমরা 25,000ও ধরি, এই সংখ্যাটা কিন্তু কম নয়, কারণ একজন সোলজারের জন্য 2টি পোশাকই বরাদ্দ থাকে। যদি আপনি সেই হিসেব করেন, তাহলে অন্তত পক্ষে 10 থেকে 12,000 কুকি চীনের যে সেনা সদস্য, তারা পার্বত্য চট্টগ্রামের বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, বা তাদের প্রস্তুতি সম্পন্ন। বাংলাদেশের বর্তমান এই এনজিও সরকারের কারণে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা, তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা ব্যবস্থা আসলে কোন জায়গায় যে চলে গেছে, কত নিচে যে চলে গেছে এবং কত দুর্বল হয়ে গেছে, তার প্রমাণ হলো এটা। দেখুন, একদিকে মিয়ানমার আরাকান আর্মি রয়েছে, তারা বাংলাদেশের 10 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে জলকেলি অনুষ্ঠানে ব্যান্ড পার্টি করে যায়। আর নতুন করে কুকি চীন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের যে ডিজিটাল ইউনিফর্ম রয়েছে, সেটা চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় রিঙ্গো অ্যাপারেলস নামে একটি পোশাকের কারখানা এটা তৈরি করছে। চিন্তা করুন যে তাদের সাহস এবং তাদের কার্যক্রম কতটা শক্তিশালী অভ্যন্তরে হয়ে গেছে। আর আমরা কি করছি দেখুন, এই ঘটনাটি 7 দিন আগে এই পোশাকগুলো জব্দ করা হয়েছে। তবে বাংলাদেশ সরকার এই খবরগুলো কোনোভাবে কিন্তু প্রকাশই করেনি। তবে হঠাৎ করে একটি ভিডিও ফ্ল্যাশ হয়ে যাওয়ার কারণে এই খবরটি সবার সামনে এসেছে। দেখুন, কুকি চীনের সামরিক সদস্য সংখ্যা 10,000 15,000 সক্রিয় হয়ে গেছে যুদ্ধের জন্য। বিষয়টা এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়। বাংলাদেশের যে মিজোরাম সীমান্ত রয়েছে, সেখান থেকে আটক করা হয়েছে বাংলাদেশে প্রবেশের পূর্বে বিপুল পরিমাণে অস্ত্র। একবার শুধু কোয়ালিটিগুলো দেখুন, কি পর্যায়ে সামরিক লড়াইয়ের জন্য এই অস্ত্রগুলোকে সুসজ্জিত করা হয়েছে। একেবারে কাঁধে বহনযোগ্য যে অ্যান্টি আর্মার মিসাইল রয়েছে, সেটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিলিটারি গ্রেডের যে সকল অস্ত্র রয়েছে, সকল কিছুই কিন্তু এই জায়গায় রয়েছে, এবং তারা প্রচন্ডভাবে সুসজ্জিত। বিষয়টা হলো যে বাংলাদেশ যখন অন্য দেশের বিরুদ্ধে প্রক্সি হয়ে যুদ্ধ করার গ্রাউন্ড হিসেবে বিবেচনা করবে, অন্য দেশও কিন্তু বাংলাদেশের ভেতরে প্রক্সিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি হলো স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে অস্বাভাবিকভাবে আমরা ঢুকে গেছি। যখন বাংলাদেশের ভেতরে স্টারলিংকের মতো সেবা প্রবেশ করবে, তখন ইএমপি প্রযুক্তির যে বিস্ফোরণ রয়েছে, যেটা দূরের রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, সেটা কিন্তু উত্থান হবে খুব ভালোভাবে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করবে। বাংলাদেশ সীমান্তের কাছে মণিপুরের যে অগ্রভাগ রয়েছে, সেখান থেকে এই ইএমপি প্রযুক্তির বিপুল পরিমাণের যে উপাদান রয়েছে, সেটা আটক করেছে সে দেশের প্রশাসন, এবং এগুলো বাংলাদেশে প্রবেশ করেছিল। বাংলাদেশে এই ইএমপি প্রযুক্তি ব্যবহারের জন্যই এগুলো আনা হয়েছিল। চিন্তা করুন যে ঝুঁকির মাত্রা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং তারা সেই জায়গায় সশস্ত্র যুদ্ধ করার জন্য যে প্রস্তুতির মাত্রা, সেটা কোন লেভেলে নিয়ে গেছে। এই জিনিসগুলোকে আগে চিন্তা করা যেত। দেখুন, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে কুকি চীনের সামরিক সদস্যরা প্রায় 30,000 বা কোনো সংবাদ মাধ্যমের মতে 20 থেকে 25,000 এর ডিজিটাল ইউনিফর্ম তৈরি করেছেন। পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কত বড়
ঝুঁকি। এই বিষয়ে সেনাবাহিনীকে প্রশ্ন করা হলে সেনাবাহিনী দ্ব্যর্থহীন ভাষায় এক বাক্যে বলেন, সার্বভৌমত্বের ইস্যুকে কেন্দ্র করে কোনো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হয়নি, সরাসরি শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে, এই কথা বলা হয়। বাংলাদেশ সেনাবাহিনী তার বক্তব্যে এমনটাও বলেন যে পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের যে জনসংখ্যা, মানে বম সম্প্রদায়ের মোট জনসংখ্যা হলো মাত্র 12,000। এখন মোট জনসংখ্যার মধ্যে নারী রয়েছে, পুরুষ রয়েছে, শিশু রয়েছে। এখন 12,000 বম সম্প্রদায় কি করে 20,000 ইউনিফর্ম তৈরি করে ব্যবহার করবে সে বিষয়ে তাদের প্রশ্ন। এটা কিন্তু স্বস্তির বিষয় নয়, এটাই চিন্তার বিষয় যে বম সম্প্রদায়ের বাইরের লোকও এখন কিন্তু কুকি চীনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই যে ব্যান্ড পার্টি করে গেল, এই জিনিসটা কিন্তু স্থানীয় মানুষের সমর্থন ব্যতীত হয়নি। মানে সেখানকার স্থানীয় মানুষের আরাকান আর্মির প্রতি একটা সহমর্মিতা তৈরি হয়েছে। তারা বিলিভ করতে শুরু করেছে যে আরাকান আর্মির সহযোগিতায় আরাকান আর্মি ঠিক যেভাবে তাদের সরকার থেকে, মায়ানমার সরকার থেকে ছিন্ন করে একটি জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে স্বাধীনভাবে, তারাও তাদের সহযোগিতায় এটা বাংলাদেশে করতে পারবে। তাদের মনে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে যে জিনিসগুলি কিন্তু এই অঞ্চলে প্রভাব বিস্তারে একটা কি পয়েন্ট হিসেবে কাজ করছে, যেটা আমাদের জন্য চিন্তার বিষয় শুধু নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বড় হুমকি, যে সেখানে সাধারণ মানুষ কিন্তু এখন প্রভাবিত হয়ে যাচ্ছে। আরাকান আর্মি বলেন বা কুকি চীন বলেন, তাদের এই কার্যক্রমকে কেন্দ্র করে একদিকে যে বর্তমান অন্তর্বর্তী সরকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সেটাকে একটা স্ট্যাবল অবস্থায় রাখার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। এটা স্বীকার করতেই হবে যে তারা ব্যর্থ। এই ব্যর্থতার পর বাংলাদেশ সেনাবাহিনী একটা বিপুল পরিমাণের অংশকে দেশের যে বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটা কন্ট্রোল করার জন্য মাঠে উপস্থিত থাকতে হচ্ছে। সেটার সংখ্যাও কিন্তু কম নয়, 50,000-এর বেশি, যেটা বাংলাদেশের মোট সামরিক বাহিনীর সক্ষমতা 1/3 কাছাকাছি। এখন বিপুল পরিমাণে সক্রিয় সামরিক সদস্য যাদের থাকার কথা ছিল পার্বত্য চট্টগ্রামে বর্ডার এলাকায়, এই ধরনের যে গোষ্ঠী রয়েছে তাদের নিবৃত্ত করার জন্য তাদের এখন ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে। বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের ইস্যুকে কেন্দ্র করে যে তাদের মাইন্ড এবং শক্তি ব্যবহারের উপযোগিতা এবং এককভাবে সেই জায়গায় মনোযোগ দেয়া, সেই জিনিসটা করতে পারছে না। আর এই জিনিসটা করতে পারছে না এই জন্যই বাংলাদেশের নির্বাচন দীর্ঘায়িত করার জন্য। বাংলাদেশ একটি নির্বাচিত সরকারের হাতে দেশ চলে গেলে অভ্যন্তরীণ বিষয়ে তারা সকল কিছু কন্ট্রোলের একটা সুযোগ পাবে এবং অনেক কিছু কন্ট্রোলও হবে। ভালো খারাপ সেটা পরের বিষয়, তবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তখন সেনাবাহিনী দিয়ে আর কন্ট্রোল করতে হবে না। সেনাবাহিনী তখন তার যে কাজ রয়েছে সেই জায়গায় যেতে পারবে। যে জিনিসটাকে দীর্ঘায়িত করে এই এনজিও সরকার দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে আরো জটিল করছে। অনেকে বলেন বাংলাদেশ সেনাবাহিনী কেন নির্বাচন নিয়ে কথা বলে। আরে ভাই, নির্বাচন নিয়ে তারা কথা বলতে চায় না, তাদের কেন ব্যবহার করে আটকে রাখা হয়েছে এই জায়গায়। তারা যদি এখন মাঠ ছেড়ে চলে যায় বাংলাদেশের কি পরিস্থিতি হবে। তারা নির্বাচন দ্রুতভাবে দিয়ে যদি কাজটা সম্পূর্ণ করে, তাদের কাজে ফিরে যেতে পারে, তাহলে দেশের নিরাপত্তা তারা রক্ষা করতে পারবে। তারা নিজেদের দায়িত্ববোধ থেকেই নির্বাচন নিয়ে কথা বলে যে আমাদের ছেড়ে দিন, আমরা আমাদের জায়গায় চলে যাই, আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে, কারণ সেখানে আমাদের দরকার বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন দর্শক, সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।